তোমার সার্ভিস বুকে কিন্তু এই ফটোটা দেখা যাবে। বার্থ সার্টিফিকেট আবার হাতে লেখা বা কলমে লেখা আছে, তখন কিন্তু তোমরা যদি এই সমস্যাগুলো ঠিক করতে যাও তোমাদের কিন্তু ভেরিফিকেশন লেট হয়ে যাবে। কি বাবার নামে কি মায়ের নামে কোনো স্পেলিং মিস্টেক আছে, বলি এই ভুলটা অনেকেই করেছে, তাই তোমরা এই ভুলটা কিন্তু করো না। ডব্লিউপি ডিআইবি ভেরিফিকেশান নিয়ে অনেকের মনে বিভিন্ন রকমের ডাউট থাকে। কারোর বার্থ সার্টিফিকেট নিয়ে সমস্যা, তো কারোর ডকুমেন্টসে ভুল, তো কারোর এই ডকুমেন্ট নেই, তো কারোর এই ডকুমেন্ট নেই, কারোর গ্র্যাজুয়েশন অন্য স্টেটে, এই সমস্ত বিভিন্ন প্রবলেম নিয়ে তোমরা অনেক কমেন্ট করছো। আবার কারোর কমেন্ট এরকম যে দাদা ডিআইবি ভেরিফিকেশান নিয়ে একটা কমপ্লিট ভিডিও বানাও যেখানে সব ডকুমেন্টস কী কী লাগছে সব কিছু বলো। তো হে এভরিওয়ান, দিস ইজ মি দেবী সিংহ রয়, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো উইথাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। ডিআইবি ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগে আর কি কি সমস্যা হয়ে থাকে, কোন কোন ছোট ছোট ভুলগুলো তোমরা করে থাকো আর কি কি প্রবলেম ফেস করতে হয়, এই সমস্ত কিছু আমি বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওর পর তোমাদের ডিআইবি ভেরিফিকেশন নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই যে এই ডকুমেন্টসগুলো আলোচনা করার আগে তোমাদেরকে যে বিষয়টা সবথেকে বেশি ধ্যান রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্টসকে মিনিমাম 4 থেকে 5 কপি তোমরা কিন্তু জেরক্স করিয়ে অ্যাটেস্টেড করিয়ে রাখবে। কারণ শুধুমাত্র এই ভেরিফিকেশনের ফল্ট হলে তোমাদের এক্সট্রা কপি লাগতে পারে, তৎক্ষণাৎ তুমি সঙ্গে সঙ্গে জোগাড় করতে পারবে না। আর দ্বিতীয়ত এই কপিগুলো তোমাদের ভবিষ্যতেও কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ভেরিফিকেশন পরও যখন তোমরা ফাইনাল সিলেকশনের দিনে যাবে সেখানে কিন্তু এই ডকুমেন্টসগুলো সেম আবার রিপিট লাগে। তাই বলি প্রথমেই তোমরা 4 থেকে 5 কপি জেরক্স করিয়ে অ্যাটেস্টেড একদম ফুল সেটটা বানিয়ে রাখবে। ফার্স্ট ডকুমেন্টসের কথা যদি বলতে হয় তো প্রথমে আসে আমাদের পাসপোর্ট সাইজ ফটো। তো এই ফটোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যখন পাসপোর্ট সাইজ ফটো বানাবে তোমরা একসাথে 20 থেকে 25 পিস একসাথে বানিয়ে নেবে, কারণ তোমাদের এটা বহুবার কাজে লাগবে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন পাসপোর্ট সাইজ ফটো বানাবে, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, সবসময় কিন্তু ক্লিন শেভে বানানোর চেষ্টা করবে। যেমন তোমরা ঠিক ইন্টারভিউয়ের সময় ক্লিন শেভ হয়েছিলে সেই ক্লিন শেভে বানানোর চেষ্টা করবে, কারণ এই ফটোটা তোমাদের পরবর্তীকালে ডিপার্টমেন্টে তুমি যখন আসবে তোমার সার্ভিস বুকে কিন্তু এই ফটোটা দেখা যাবে। তাই বলি তখন তুমি যখন ডিপার্টমেন্টে জয়েন করার পর যখন দাড়িওয়ালা মুখটা দেখবে তখন কিন্তু দেখতে ওটা খারাপও লাগবে। তাই বলি এই ভুলটা অনেকেই করেছে, তাই তোমরা এই ভুলটা কিন্তু করো না। পাসপোর্ট সাইজ ফটো যখন বানাবে তখন কিন্তু ক্লিন শেভে বানাবে আর চেষ্টা করবে কোনো ফর্মাল ড্রেস পরে পাসপোর্ট সাইজ ফটোটা বানানো, ঠিক যেমনটা তোমরা ইন্টারভিউর ক্ষেত্রে নিজেদেরকে রেডি করেছিলে ঠিক সেরকমভাবে। সেকেন্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস যদি বলতে হয় সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি কার্ডস। আমাদের মেন 3টে আইডেন্টিটি কার্ড হয়, একটা হচ্ছে আধার কার্ড, সেকেন্ড হচ্ছে ভোটার কার্ড, থার্ড হচ্ছে প্যান কার্ড, আর 4 নম্বর হচ্ছে রেশন কার্ডটা। আশা করি এটা লাগবে না। তো এই 3টে যে মেন আইডেন্টিটি কার্ড আছে এই প্রত্যেকটা কার্ডের কিন্তু 4 থেকে 5 কপি করে জেরক্স তোমার নিজের, তোমার মায়ের এবং তোমার বাবার, এই 3 জনেরই 4 থেকে 5 কপি করে জেরক্স কিন্তু এখন থেকে বানিয়ে রেখে দাও। আর এক্ষেত্রে অনেকেই যে ভুলগুলো করে থাকো সেগুলো হচ্ছে কারো বলে নাকি বাবার নামে কি মায়ের নামে কোনো স্পেলিং মিস্টেক আছে, কারো টাইটেলে প্রবলেম থাকে, আবার কারো ডেট অফ বার্থে কোনো সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে যারা যারা এখনও এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করোনি তারা কিন্তু পুরো ডকুমেন্টসগুলোকে বানিয়ে রেখে দাও। কারণ যাদের কোনো সমস্যা নেই তাদেরকে এটুকু বলবো আমি যে পুরো সমস্ত ডকুমেন্টস যেগুলো বলবো এখন আমি, প্রত্যেকটা ডকুমেন্টসের 4 থেকে 5 কপি করে তোমরা কিন্তু জেরক্স করে একটা সেট করে ফাইলের মধ্যে রেখে দাও। আর যাদের সমস্যাগুলো আছে তারা কিন্তু এই সময়টাকে একটা ভালো সময় হিসেবে ইউজ করো এবং তোমাদের যা যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এই সময়ের মধ্যে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। নাহলে কিন্তু তখন কিন্তু তোমরা যদি এই সমস্যাগুলো ঠিক করতে যাও তোমাদের কিন্তু ভেরিফিকেশান লেট হয়ে যাবে এবং কোনো কারণে যদি এক লটে জয়েনিং হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু নেক্সট লটে চলে যাবে জয়েনিংটা। এটা কিন্তু খুবই তোমাদের জন্য খারাপ হবে। সেই জন্যই বলি এখনই যা সমস্যা আছে সেগুলো ঠিক করে নাও। তো এই আইডেন্টি কার্ডসে যে ডকুমেন্টসে যে সমস্যাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে বলে রাখি এগুলো বিশাল কিছু বড় সমস্যা না। এগুলো যদি তোমরা আধার সেন্টারে বা অনলাইন যে ক্যাফেগুলো থাকে বা যারা এগুলো ঠিক করে সেখানে গিয়ে যদি
তোমরা অল্প দিনের মধ্যে এগুলো কারেকশান করানো যায় তো অবশ্যই সেখান থেকেই বলবো করে নিও, কারণ এটা একটা পার্মানেন্ট সলিউশন। আর দ্বিতীয় ক্ষেত্রে বলবো, যদি কোনো কারণে তোমাদের এটা সম্ভব না হয় বা লেন্দি প্রসেস মনে হয়, তো তোমরা কিন্তু যেই ডকুমেন্টসে স্পেলিংগুলো ঠিক আছে সেরকম কোনো একটা ডকুমেন্টসকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমরা কিন্তু কোর্টে যে একটা কিন্তু এফিডেভিট বানিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমার ভেরিফিকেশনের ক্ষেত্রে খুবই কার্যকর, যেটা কোনো বাধা সৃষ্টি করবে না। আশা করি এই জায়গাতে আর কারো কোনো সমস্যা থাকবে না। থার্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেটস, অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা আছে তার প্রমাণপত্র স্বরূপ যেগুলো ডকুমেন্টস হয়। আমাদের এই জবটা যেহেতু একটা মাধ্যমিক লেভেলের জব, তাই প্রথম সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের পাস সার্টিফিকেট, যেটা হয় না একটা পাস সার্টিফিকেট হয় যেখানে লেখা থাকে যে অমুক নাম দিয়ে লেখা থাকে যে এত সালে অমুক তারিখে এ কিন্তু পাসড হয়েছে, একটা পাস সার্টিফিকেট দেখবে হয়। তো তোমরা চেষ্টা করবে অ্যাডমিট কার্ড, মার্কশিট আর হচ্ছে এই পাস সার্টিফিকেট, এই তিনটাই কিন্তু একদম জেরক্স রাখবে। আর দ্বিতীয়ত বলে রাখি, যারা নিজেদের এইচএস দেখিয়েছো বা আছে করা বা গ্র্যাজুয়েশন দেখিয়েছো বা গ্র্যাজুয়েশন করা আছে দেখাতে চাও, তারা কিন্তু তাদেরও সেম সেই অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং পাস সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু জেরক্স করিয়ে পারলে অ্যাটেস্টেড করিয়ে কিন্তু রেখে দেবে। আচ্ছা, এক্ষেত্রে প্রবলেমের কথা বলি। অনেকেই কমেন্ট করো, দাদা আমার গ্র্যাজুয়েশন কিন্তু অন্য স্টেটে বা দূরে কোনো জায়গা থেকে করা আছে, সেক্ষেত্রে আমি কি করব। তো প্রথমত বলে রাখি যে গ্র্যাজুয়েশন জিনিসটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট যেমন জিনিস, তেমন একটা প্রবলেম সৃষ্টিকারীও জিনিস। যাদের যাদের কলেজ কাছাকাছি, খুব কাছাকাছির মধ্যে আছে, তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, তারা এটার ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। কিন্তু যাদের কলেজ দূরে অন্যান্য স্টেটে বা খুব দূরে কোনো স্টেটে আছে, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশানে কিন্তু একটু টাইম লেগে যায় এবং একটু লেন্দি হয়ে যায়। তো তাদেরকে বলবো চেষ্টা করবে যে নিজের সমস্ত মানে গ্র্যাজুয়েশন না দেখানোর চেষ্টা করাটাই বেটার, কারণ যেহেতু এটা মাধ্যমিক লেভেলের, তাই মাধ্যমিক ডকুমেন্টসটা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি চাইলে পরে ডিপার্টমেন্টে ঢোকার পরও তোমার যে কোনো যা কিছু তোমার আছে কোয়ালিফিকেশান, তুমি কিন্তু সব এখানে অ্যাড করতে পারবে, ডিপার্টমেন্টে জয়েন করার পরও করা যায়। তাই এখন ফালতু ফালতু জয়েনিংটাকে লেন্দি করে কোনো লাভ নেই। আর যদি কারো কলেজ কাছাকাছি হয়ে থাকে সে কিন্তু অ্যাড করতে পারো। তো আশা করি এইখানে আর কারো কোনো ডাউট থাকবে না। সো নেক্সট ডকুমেন্টস হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যারা যারা যে যে কাস্টের আন্ডারে আছো সেই কাস্টের সার্টিফিকেট কিন্তু পুরো কমপ্লিট আপডেট করে রাখবে। কারণ হচ্ছে এখনও অবধি অনেক রকম ডাউটের মধ্যে আছে, যেটা ওবিসি কেস চলছে বা ইডব্লিউএস কেস যেগুলো আছে, সেই কেসের কারণে অনেক কিছু ডাটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখন এবারে ভেরিফিকেশানে যে কোন সালে ডকুমেন্টসটাকে ভ্যালিড বলে গ্রাহ্য করবে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। তো যখন এগুলো হবে তোমাদের কিন্তু ডিআইবি অফিস থেকেই বলে দেবে যে অমুক সালের লাগবে, অমুক সালের ডকুমেন্টস লাগবে। তো তোমরা কিন্তু সেই ডকুমেন্টসটাই ভ্যালিড হিসেবে যোগ্য যেহেতু, তাই সেই ডকুমেন্টসটারই কিন্তু তোমরা রেডি রাখবে। তো নেক্সট ডকুমেন্টস হচ্ছে জমির দলিল। তো জমির দলিলটা বেশি করে ইম্পর্টেন্ট এই কারণে যে তুমি ওই জায়গার স্থায়ী বাসিন্দা কিনা এটার প্রুফের জন্য জমির দলিলটা লাগে। তো অনেকেই দাদা প্রশ্ন করে কি এখন কারেন্ট দলিল লাগবে না পুরনো দলিল লাগবে না কি লাগবে, যে কোনো দলিল হলেই হবে ভাই। আর অনেকের ক্ষেত্রে বলে দাদা এরকম কোনো দলিল আমাদের ঘরে পাওয়া যাচ্ছে না বা নেই বা অনেক কিছু এরকম প্রবলেম হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, অনেক সময় কিন্তু তোমাদের যে পঞ্চায়েত এরিয়ায় থাকলে পঞ্চায়েত থেকে এবং মিউনিসিপ্যালিটি এরিয়া থাকলে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে তোমরা কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু তোমরা দিতে পারো, এটা দিয়েও কিন্তু কাজ হয়ে যায়। তাই এটা নিয়ে আর আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। নেক্সট ডকুমেন্ট হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। তো তোমাদের সবাইকে বলবো যে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে যে একটা জেরক্স কপি লাগে, তো তার জন্য বলবো তোমরা সবাই কিন্তু অবশ্যই একটা স্টেট ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট অবশ্যই রেখো। কারণ স্টেট ব্যাংকে গভর্নমেন্ট স্যালারির ক্ষেত্রে অনেক কিছু মানে বেনিফিটস পাওয়া যায়। অন্যান্য চাইলে তোমরা ব্যাংক দিতে পারো,
কিন্তু আমি বলবো, রিকমেন্ড করব এসবিআই এ রাখবে। এসবিআই এর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের নেই তারা কিন্তু অবশ্যই খুলে নেবে। আর প্রথম পাতার কিন্তু জেরক্স লাগে। আর নেক্সট ইম্পর্টেন্ট ডকুমেন্টস হলো যে তোমরা যখন ভিআর ফর্ম ফিল আপ করবে, লাস্টে একদম শেষকালে দেখবে দুইজন কিন্তু সাক্ষী লাগে। তোমরা নিকটবর্তী বা আশেপাশের ঘর থেকে দুইজন সাক্ষী লাগে, তাদের স্বাক্ষর লাগে, এবং তাদেরও কিন্তু আইডেন্টি যে কার্ডগুলো হয় তারও কিন্তু জেরক্স লাগে। তাই তোমরা এখন থেকে ঠিক করে তাদেরও কিন্তু জেরক্সগুলো কিন্তু করিয়ে রেখে দেবে। তো নেক্সট ডকুমেন্টস হচ্ছে লিভিং সার্টিফিকেট। তো তোমরা যেখানে প্রাইমারি স্কুলিং করেছো বা হাই স্কুলিং বা কলেজ যেখান থেকে কমপ্লিট করেছো, সেখান থেকে কিন্তু একটা লিভিং সার্টিফিকেট হয়। তোমরা কিন্তু ওখানে ওই নির্দিষ্ট তোমরা ইনস্টিটিউশনে গেলেই এবং সেখানকার যে আমাদের হেড টিচার বা আমাদের প্রিন্সিপাল যিনি আছেন তাকে বললেই সে কিন্তু পুরনো রেজিস্টার থেকে তোমার কবে তুমি জয়েন করেছো, কবে এখান থেকে পাস আউট হয়ে বেরিয়েছো, সেই ডেট বা সেই তারিখ কিন্তু বসিয়ে একটা কিন্তু লিভিং সার্টিফিকেট বানিয়ে দেবে। তো এটাও কিন্তু লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এরপরে এর ক্ষেত্রে অনেকের বিভিন্ন রকম প্রবলেম আছে। কারোর বার্থ সার্টিফিকেট তো নেই, কারণ এটা একটা জেনারেল প্রবলেম। সেকেন্ড হচ্ছে কারো বার্থ সার্টিফিকেট আবার হাতে লেখা বা কলমে লেখা আছে। আবার কেউ বলে দাদা আমার নেই, আমি কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে হবে কি না। তো এক্ষেত্রে একটাই সবথেকে ইজি সলিউশন বলে রাখি তোমাদের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সবার কাছেই আছে। তাই সবাইকেই বলবো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে তোমরা কিন্তু কোর্ট থেকে একটা এফিডেভিট বানিয়ে নেবে। এটা কিন্তু সব থেকে ফাস্ট ভেরিফাই হয়। কারণ তুমি যদি লিখিত হাতে লেখা কোনো বার্থ সার্টিফিকেট দাও, তখন কিন্তু ওই বার্থ সার্টিফিকেটটাকে ডিআইবিকে কিন্তু ভেরিফাই করতে আবার সেই হসপিটালে যেতে হবে, আবার সেই রেজিস্টার খুলে দেখতে হবে যে হ্যাঁ তুমি সেখানে জন্মগ্রহণ করেছো কিনা। কিন্তু তুমি যদি কোর্টের এফিডেভিট দাও, তোমার কিন্তু ওটা তৎক্ষণাৎ কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তা এই ক্ষেত্রে তোমার কিন্তু ভেরিফিকেশানটাকে এটা কিন্তু আরও ফাস্ট করে দেবে। তাই বলে রাখি, তোমার হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকুক বা তোমার বার্থ সার্টিফিকেট না থাকুক, তোমরা কিন্তু সবাই একটা করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যে একটা করে কিন্তু কোর্টের এফিডেভিট বানিয়ে নেবে। সো দ্যাটস অল মাই ফ্রেন্ডস। সো আমি চেষ্টা করেছি তোমাদেরকে যত কিছু সমস্যা আছে সমস্ত জিনিসগুলোকে এখানে এক্সপ্লেন করার, সেই কারণে হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বেশি কিছু বলবো না, একটা লাইক করো। আর হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি কিন্তু এরপরে আস্তে আস্তে তোমাদের ডব্লিউপি ট্রেনিং রিলেটেডও বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আনতে থাকবো। তাই যদি কেউ আমার সঙ্গে জুড়ে নেই, অবশ্যই জুড়ে থাকতে পারো যদি আমার ভিডিও ভালো লাগে। তো যাই হোক, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।